Hello my students, how are you? I know you are all well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দ্বিতীয় হোম টেস্টের যে কিছু কাজ ছিল, আসলে এই পরীক্ষায় তোমরা কোনো হেজিটেশনে ভুগবে না, কারণ তোমাদের যে সাজেশনটা দেওয়া ছিল ওর আলোকেই তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করেছো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তারপরেও আমি আবারও ক্লাস নিচ্ছি, আজকের ক্লাসটি তোমরা অবশ্যই ফলো করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের প্রথমে আমি রিঅ্যারেঞ্জ সম্পর্কে কিছু আলোচনা করব এবং দ্বিতীয়ত আলোচনা করব আমি, তুমি এবং সে সম্পর্কে। তোমরা জানো যে আমি, তুমি এবং সে এটা মানে কোন কন্টেন্টস হতে পারে। ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর তোমাদের ইংলিশ গ্রামার বইয়ে তোমরা অবশ্যই ধরতে পেরেছো যে কন্টেন্টসটি কী হতে পারে। নিশ্চয়ই ধরে ফেলেছো। আসলে এটি হবে পার্সন সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথমে তোমাদের আগে রিঅ্যারেঞ্জ সম্পর্কে কিছু আলোচনা করব, দ্বিতীয়ত আমি আলোচনা করব পার্সন সম্পর্কে। এখন দেখো আমি কি লিখছি, রিঅ্যারেঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, পুনরায় সাজাও। তোমার একটি সেন্টেন্স থাকবে, আসলে এই সেন্টেন্সটি থাকবে হচ্ছে এলোমেলো অবস্থায়, মিনিংফুল থাকবে না, অর্থপূর্ণ থাকবে না। যেমন হতে পারে এরকম, নো শি হ্যাজ অরেঞ্জেস। এখন আমরা দেখতে পাচ্ছি কি যে নো শি হ্যাজ অরেঞ্জেস, এখানে একটি সেন্টেন্স রয়েছে, কিন্তু এটি কি অবস্থায় রয়েছে? এলোমেলো অবস্থায় রয়েছে। আর এটাকে আমি কি করব? সাজিয়ে লিখব। এখন প্রথমে আমি খুঁজবো যে এখানে সাবজেক্ট কোনটি রয়েছে। প্রিয় শিক্ষিত বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাবজেক্ট রয়েছে শি, SHE, শি। তোমরা পার্সন এটি জেনেছো। প্রথমে আমি সাবজেক্ট লিখব। কি লিখবো বলো দেখি? শি। তারপর কি লিখবো? সাবজেক্টের সাথে রিলেটেড এখানে দেখো একটি ভার্ব রয়েছে। কি রয়েছে দেখো তো? HAS, হ্যাজ। এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে শি হ্যাজ, শি হ্যাজ তাহলে তার আছে। আই হ্যাভ আমার আছে, শি হ্যাজ তার আছে। আবার দেখো এখানে নো আছে, অরেঞ্জেস রয়েছে। আমি আসলে কোনটা বসাইতে পারি? এখানে যদি নো বসাই তাহলে নোর পরে কি বসাবো? অরেঞ্জেস। তাহলে মিনিংটা কি হয়ে যাচ্ছে দেখো? she has no oranges, তার কোনো কমলা লেবু নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার দেখো she has no oranges, এটা আমি কি করলাম? সাজিয়ে লিখলাম। তাহলে প্রথমে আমার যে সেন্টেন্সটি ছিল এটা এলোমেলো ছিল, এই সেন্টেন্সটিকে আমি কি করলাম? রিঅ্যারেঞ্জ করলাম, সাজিয়ে লিখলাম। দ্বিতীয়ত দেখো বি নাম্বার, আবার আরেকটি সেন্টেন্স লিখবো যেটা এলোমেলো অবস্থায় আছে। এ লং, তারপর কি লিখতে পারি বলো দেখি? এ লং স্কার্ট। তোমাদের নোটটি ফলো করো, দেখো তারপরে কি আছে? ইজ দিস। তাহলে এখানে আমি প্রথমে কোনটি লিখতে পারি? দেখো তো সাবজেক্ট হিসেবে কোনটি লেখা যায়। তাহলে প্রথমে আমি লিখব কি? দিস ইজ, দিস ইজ, THIS, দিস। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, তোমাদের এখানে জাম্বল ওয়ার্ডে দিস, THIS, এই টিটা ছিল স্মল লেটার, কিন্তু আমি যখন সাজিয়ে লিখেছি তো তখন প্রথমে আমি কি লিখেছি? ক্যাপিটাল লেটার লিখেছি। কারণ আমরা জানি যে কোনো সেন্টেন্স যখন লিখতে যাব প্রথম যে লেটারটি হবে এবং ওয়ার্ডটি প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমি কি লিখেছি? ক্যাপিটাল লেটার লিখেছি, দিস। তারপর কি লিখবো? ইজ এ লং স্কার্ট, দিস ইজ এ লং স্কার্ট। তাহলে আমি সেন্টেন্সটি কি করতে পারলাম? সাজিয়ে লিখলাম। কি লিখলাম? সাজিয়ে লিখলাম। প্রিয় শিক্ষিত বন্ধু, তোমাদের ক্লাসে এগুলো পড়ানো হয়েছে, তারপরেও যদি তোমরা ভুলে যেয়ে থাকো, যেহেতু তোমরা ছোট মানুষ, আসলে ভোলাটা স্বাভাবিক ব্যাপার। এখন দেখো আমরা সি নাম্বার রিঅ্যারেঞ্জে যাব। সি নাম্বার কি শিখেছে বলো দেখি? সুন্দর বলেছো, একটু চেষ্টা করো আর একটু ভালো করে বলো।
টিচিং, TEACHING, টিচিং। তারপরে কি ছিল? ইউ। তারপরে কি ছিল? এম। গুড, সুন্দর বলেছো, এটা ছিল। আর এই বাক্যটা আমরা কি করব? সাজিয়ে লিখবো। এখানে দেখো প্রথমে আমি সাবজেক্ট খুঁজবো, পার্সন অনুযায়ী দেখো সাবজেক্ট খুঁজবো। এখানে সাবজেক্ট কোনটি হতে পারে? ওকে, এখানে দুইটি রয়েছে, একটা আছে ইউ আছে আর একটা কি আছে? আই আছে। তাহলে আমি তোমাদের কি করছি? শিখাচ্ছি। কি শিখাচ্ছি? ইংরেজি শিখাচ্ছি, অর্থাৎ রিয়ারেন্স কিভাবে করতে হয় এটা শিখাচ্ছি। দেখো তাহলে কি বলবো? যে আমি তোমাদের কি করছি? টিচিং দিচ্ছি। তাহলে আই অ্যাম টিচিং ইউ, আই অ্যাম টিচিং ইউ। তাহলে সাবজেক্ট হিসেবে কোনটি লিখতে পারি? আই লিখবো। দেখো, আই অ্যাম টিচিং ইউ। তাহলে আমি তোমাদের শিখাচ্ছি, টিচ মানে শিক্ষা দেয়া, আর লার্ন মানে শিক্ষা গ্রহণ করা। তোমরা কি করতেছো? শিখছো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন ডি নাম্বার দেখো। ডি নাম্বার তোমাদের নোটে কি দেয়া ছিল? অন দ্য ডেস্ক ডোন্ট সিট। অন দ্য ডেস্ক ডোন্ট সিট। এখন আমরা কি করব? যে এটা সাজিয়ে লিখব। তাহলে প্রথমে কোনটি লিখতে পারি? দেখো, সাবজেক্ট হিসেবে কোনটিকে ব্যবহার করতে পারি? এখানে দেখো দ্য ডেস্ক রয়েছে, আবার ডন্ট রয়েছে, সিট রয়েছে, অন রয়েছে। তাহলে কোনটি আগে লিখলে একটা সেন্টেন্স হবে? তোমরা জানো যে অর্থপূর্ণ যদি হয়, বক্তার মনের ভাব যদি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়, তাহলে একটা সেন্টেন্স হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ডন্ট সিট অন দ্য ডেস্ক। তাহলে প্রথমে কি লিখবো? ডন্ট লিখবো। ডিটা দেখো কি অবস্থায় আছে? স্মল লেটার রয়েছে। তাহলে আমি কি স্মল লেটার লিখবো? ওকে, সুন্দর বলেছো। আসলে স্মল লেটার লিখবো না, এটা লিখবো ক্যাপিটাল লেটার। দেখো, ডন্ট সিট অন দ্য ডেস্ক। তাহলে আবার দেখো, ডন্ট সিট অন দ্য ডেস্ক। ওকে, এরপরে দেখো ই নাম্বার একটি রিয়ারেন্স ছিল, যেটি তোমরা ক্লাসে প্রায় ভুল করতে। আসলে অনুশীলন একটু বেশি করতে হয় তো। দেখো কি ছিল বলো দেখি? এ রুলার আই ক্যান বেন্ড। এ রুলার আই ক্যান বেন্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে সাবজেক্ট খোঁজো, কি আছে? এ রুলারকে সাবজেক্ট করব না আই কে সাবজেক্ট করব? ওকে, সুন্দর ধরেছো। তাহলে আমি কোনটিকে সাবজেক্ট করব? আই। তাহলে দেখো, আই ক্যান বেন্ড এ রুলার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সময়ের সংক্ষেপের কারণে আসলে দ্রুত বলতে হয়। তোমরা আসলে কাছে থাকলে আমার আরো ভালো লাগতো, মজা করে গল্প করা যেত এবং সুন্দর করে শেখা যেত। তারপর চেষ্টা করছি যে আসলে তোমাদেরকে দ্রুত কিভাবে বোঝানো যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন দেখো এফ নাম্বার তোমাদের নোটে কি ছিল? হি টোস, হি ক্যান টাচ। আবার দেখো, হিজ টোস, হি ক্যান টাচ। এখন দেখো এখানে কোনটি সাবজেক্ট হতে পারে? ওকে, সুন্দর বলেছো। আসলে হি হবে সাবজেক্ট, হি। তারপর কি দেবো দেখো তো? মডেল অক্সিলারি কি আছে? ক্যান আছে। তাহলে হি ক্যান। তারপর কি বসবে? টাচ হিজ টোস। টাচ হিজ টোস। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল তোমাদের রিয়ারেন্স। পূর্ববর্তী ক্লাসে রিয়ারেন্সটি সম্পর্কে আলোচনা করেছি, কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছি, ওয়ার্ড মিনিং আলোচনা করেছি, এগুলো অবশ্যই দেখবে। তারপরেও যদি রিয়ারেন্সের কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আজকের ক্লাসটি ফলো করবে। দ্বিতীয়ত তোমাদের একটা কথা বলা হয়েছিল যে আমি, তুমি এবং সে। আমি, তুমি এবং সে, আসলে কি এটা আমরা হবে? আচ্ছা, এটা কি খাওয়ার আমরা হবে না। আসলে
আমি, তুমি এবং সে, এটা পার্সনে যাবে, গ্রামার অপশনে পার্সনে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে পার্সনটা কি? হোয়াট ইজ পার্সন? দেখো, পার্সন, পার্সন মানে কি? কি সুন্দর বলেছো, পার্সন মানে পুরুষ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা জানি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর হচ্ছে থার্ড পার্সন। পার্সনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু এই যে তিনটি ভাগ রয়েছে, এই তিনটি ভাগ আমার জানার পূর্বে জানতে হবে যে আসলে পার্সনটা কি। নাউন বা প্রোনাউনকে উদ্দেশ্য করে কোনো কিছু করা হলে তাকে আমরা পার্সন বলি। তাহলে কি বলেছি? নাউন বা প্রোনাউনকে উদ্দেশ্য করে কোনো কিছু করা হলে তাকে আমরা পার্সন বলি। যেমন এখানে দেখো, আই, ইউ, হি, রহিম, মিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, এখানে প্রথমে লিখেছি কি? আই লিখেছি। আই মানে আমি। ইউ মানে তুমি বা তোমরা। হি মানে সে, পুরুষবাচক। এখানে রহিম নাম রয়েছে, নামবাচক হবে। মিনা নাম, স্ত্রীবাচক। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন দেখো, আমি ইংরেজি রয়েছে আই, তাহলে আমি, আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে ফার্স্ট পারসন। যেমন আমি তোমাদের সাথে কথা বলছি, তাহলে আমি কি হচ্ছি? ফার্স্ট পারসন। তুমি বা তোমরা শুনছো, তাহলে তোমরা কি হচ্ছ? সেকেন্ড পারসন। হি বা সে, হি বা সে যে আর একটু দূরে রয়েছে, সে হচ্ছে কি? থার্ড পারসন। যেমন হি, সি, রহিম, করিম, ঠিক আছে, যে কোনো ব্যক্তির নাম, ইট, এগুলো হবে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার ছাড়াও প্লুরালও হতে পারে। তো তোমরা যেহেতু ছোট, তোমরা করবে কি? যে তিনটি বিষয় আপাতত জেনে রাখবে, যে আমি, এটা হচ্ছে কি? ফার্স্ট পারসন। তুমি হচ্ছ সেকেন্ড পারসন। হি, সি, যে কোনো ব্যক্তির নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন। এখন আমরা একটু বিস্তারিত জানতে চাব। এখন দেখো, এটা শিখে দিব। ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, তোমরা তোমাদের ইংলিশ গ্রামার, রায়ান ইংলিশ গ্রামার বইয়ের পেজ নাম্বার 26 দেখতে পারো। পেজ 26, এখানে তোমরা প্রথমে কোশ্চেন পাবে, হোয়াট ইজ পারসন। Number 2, what is first person? Number 3, what is second person? Number 4, what is third person? তাহলে প্রথমে বলেছি হোয়াট ইজ পারসন, হোয়াট ইজ ফার্স্ট পারসন, হোয়াট ইজ সেকেন্ড পারসন, হোয়াট ইজ থার্ড পারসন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এগুলো তোমরা রায়ান ইংলিশ গ্রামার বইয়ের 26 পেজে পাবে। আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য কিছু অংশ আলোচনা করব। তাহলে প্রথমে আমি কি বলেছি তোমাদের? যে হোয়াট ইজ পারসন, তারপর বলেছি হোয়াট ইজ ফার্স্ট পারসন। তাহলে হোয়াট ইজ পারসন, পারসন বলতে কি বোঝো? প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার শোনো, নাউন বা প্রোনাউনকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হলে তাকে আমরা কি বলি? পারসন বলি। আবার দেখো, হোয়াট ইজ ফার্স্ট পারসন, গিভ এক্সাম্পল। বক্তা নিজে, অর্থাৎ যে কথা বলে তাকে আমরা ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ বলি। তাহলে ফার্স্ট পারসনে যেমন আমি বললাম, এখানে দেখো, আই গো টু
স্কুল। কি লেখা আছে? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে এখানে পারসন কোনটি হবে? সুন্দর বলেছো, আই। তাহলে আই হচ্ছে পারসন, এটা কোন পারসন হবে? ফার্স্ট পারসন। তারপর দেখো ইউ ওয়েন্ট টু মার্কেট। ইউ ওয়েন্ট টু মার্কেট, তাহলে ইউ ওয়েন্ট টু মার্কেট, তুমি কোথায় গিয়েছিলে? তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে জানি। দেখো গো, ওয়েন্ট, গন। এখানে আমি ভার্বের ফার্স্ট ফর্ম লিখেছি। কি ফর্ম লিখেছি? ফার্স্ট ফর্ম। দেখো গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর ফার্স্ট পার্টিসিপল গন। এখানে দেখো ওয়েন্ট লিখেছি, তাহলে ইউ ওয়েন্ট টু মার্কেট, তুমি কোথায় গিয়েছিলে? বাজারে গিয়েছিলে। বলো দেখি কেন লিখলাম? নিশ্চয়ই আমি তোমাকে দেখেছি গতকাল। তো দেখো ইউ ওয়েন্ট টু মার্কেট, তুমি কোথায় গিয়েছিলে? বাজারে গিয়েছিলে। তাহলে এখানে ইউটা হবে কি? সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার দেখো আকাশ। তোমাদের ক্লাসে আকাশ আছে? ওকে, আছে। আকাশ goes to school, আকাশ স্কুলে যায়। এখন দেখো এখানে আকাশটা হচ্ছে কি? থার্ড পারসন, থার্ড পারসন। আকাশের পরে একটি ভার্ব লিখেছি। কি লিখেছি? গোস। এখন দেখো গো, গো ছিল প্রেজেন্ট ফর্ম, এই গোর সাথে আমি ইএস যুক্ত করেছি। আবার আই গো লিখেছিলাম, এই গোর সাথে কিন্তু আমি ইএস যুক্ত করিনি। কেন করিনি? এই আকাশটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা অবশ্যই ফলো করবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি যে কোনো ব্যক্তির নাম, রহিম, করিম, যদু, মধু, কদু যে কোনো নাম হতে পারে। এরকম যদি নাম হয় এবং এটা যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম কি রয়েছে? গো রয়েছে। তাহলে গো এর সাথে আমি কি যুক্ত করেছি? ইএস যুক্ত করেছি। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধু, অবশ্যই তোমরা এটা মনে রাখবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় এবং এটা যদি বর্তমান নির্দেশ করে তাহলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। আর এইটাকে যদি আমি ইন্ট্রোগেটিভ করি তখন কি হতে পারে? দেখো এখানে বলছে আকাশ গোস টু স্কুল, তাহলে গো এর সাথে কি যুক্ত হয়েছে? ইএস যুক্ত হয়েছে। কেন হয়েছে? যে আকাশটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু এইটাকে যদি আমি ইন্ট্রোগেটিভ করি, প্রশ্ন করি আকাশ কি স্কুলে যায়, তখন দেখো আমি আগে বাংলাটি লিখি, আকাশ কি স্কুলে যায়। শেষে দেখো তো কি সাইন দিয়েছি? ইন্টারোগেশন, সাইন অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। এখন দেখো আকাশ কি স্কুলে যায়, এটা প্রশ্ন করেছি কিন্তু, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে প্রশ্ন করেছি, প্রথমে আমার কি এসেছে দেখো তো? ডাজ হয়েছে। কি হয়েছে? ডাজ। ছোট্ট মনিরা আসলে হেজিটেশনে ভুগবে না, তোমরা শুধু জাস্ট জেনে রাখবে এটা যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক হয়, স্বীকৃতি দেয়, তাহলে অবশ্যই মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। আর এটাকে যদি প্রশ্ন করা বোঝায় তাহলে প্রথমেই কি বসবে? ডাজ হবে। তাহলে দেখো ডাজ আকাশ go to school। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন রইল, বলো তো জি ও গো এখানে অ্যাফার্মেটিভ যখন ছিল তখন ইএস যুক্ত হয়েছে, ইন্টারোগেটিভ যখন করেছি তখন কিন্তু আর ইএসটা নেই। তাহলে ইএসটা কোথায় গেল? ইএসটা কি আকাশের বাসায় চলে গেছে? না, আকাশের বাসায় যায়নি। তাহলে কি হয়েছে? এখানে ডাজ হয়েছে। কি হয়েছে? ডাজ হয়েছে। আমরা জানি ফার্স্ট এবং সেকেন্ড পারসনে যখন প্রশ্ন করা হয় তখন ডু বসে, সাবজেক্টের পূর্বে ডু বসে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন সাবজেক্টের পূর্বে ডাজ হয়। তাহলে ডু এর সাথে ইএস যুক্ত হয়ে গেল। অর্থাৎ আমরা জেনে রাখবো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়
এবং এটাকে যদি অর্থাৎ প্রশ্ন করি, সাইন অফ ইন্টারোগেশন থাকে অথবা প্রশ্নবোধক যদি বলা হয়, তাহলে অবশ্যই সাবজেক্টের পূর্বে ডাজ বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসলে স্বল্প সময়ে আমার ইচ্ছা করে যে তোমাদের সামনে গিয়ে কথা বলি, মজা করে গল্প করি। এই সময়টা আসলে কখন যা হবে বিধাতা অবশ্যই যে কোনো একটা দিনে আমাদের বলে দিবে যে তোমরা সবাই একত্রিত হতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের কিছু বাড়ির কাজ দেবো, তোমরা ঝটফট অবশ্যই লিখে নেবে। প্রথমে দেখো 1 নম্বর কি লিখেছি, হোয়াট ইজ পার্সন। 2 number, how many kinds of person? How many kinds of person? Number 3, what is first person? What is second person? Number 5, what is third person? প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই বাসায় বসে তোমাদের বাড়ির কাজগুলো সুন্দর করে করবে। তোমরা জানো তোমাদের পূর্বেই নির্দেশনা দেওয়া হয়েছে যে কাজটি তুমি করবে সেটা যদি একবার পড়ো ন্যূনতম 2 থেকে 3 বার করে লিখবে। আর যে কোনো কাজই করো না কেন বুঝে বুঝে করবে। মনে রাখবে যে সকল পরিশ্রমই তোমার বাবা মার দেয়া, কারণ তুমি যে পরিশ্রম করতেছো তোমার বাবা মা তোমাকে ডিরেকশন দিয়েছে, তুমি ওই অনুযায়ী কাজ করতেছো। এবং মনে রাখবে যে পিতামাতাই হচ্ছে সর্বোত্তম শিক্ষক, পিতামাতার কথা অনুযায়ী সকল কার্য সম্পন্ন করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।